আর সেই রহস্যময় সোনালি ফুলটি, সেটি এখন আমাদের বাড়ির সামনে একটি বিশাল বাগানে পরিণত হয়েছে। প্রতিদিন বহু মানুষ এসে এই বাগানের সৌন্দর্য দেখে যায়, কিন্তু তারা জানে না যে এই ফুলগুলো আসলে আমাদের সৎকর্মের ফসল। আমাদের এলাকার মানুষেরা এখন আমাদের পরিবারকে খুবই সম্মান করে। তারা জানে যে আমাদের পরিবার সবসময় মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু তারা জানে না যে আমাদের এই সেবার পিছনে রয়েছে একটি প্রাচীন গোপন সম্পদ এবং আমাদের পূর্বপুরুষদের আমানত। রাফি এখন একটি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের উপর পড়াশোনা করছে। সে বলে, আম্মু, আমি আরও ভালোভাবে শিখে এসে আমাদের এই কাজকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সুমাইজা এখন স্কুলে পড়ার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের পড়ানোর কাজ করে। আমাদের পরিবারে এখন একটি নিয়ম চালু হয়েছে। প্রতি মাসে আমরা বসে আলোচনা করি যে আগামী মাসে কোনো কাজ করা যেতে পারে। আমাদের গুপ্তধন থেকে কী পরিমাণ অর্থ কোনো কাজে খরচ করা হবে সেটাও আমরা পরিকল্পনা করি। নাজমুল একদিন বলল, রুবিনা, আমাদের এই কাজের পরিধি আরও বাড়ানো উচিত। আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এই ধরনের সেবা পৌঁছে দেওয়া যেতে পারে। আমি তার কথায় সায় দিলাম। আমরা গোপনে আশেপাশের কয়েকটি গ্রামে আমাদের সেবা কার্যক্রম শুরু করলাম। আমাদের সেই সোনালি ফুলের বাগান আরও বিস্তৃত হতে লাগল। একদিন একটি বিশেষ ঘটনা ঘটল। আমাদের এলাকায় একটি বড় অগ্নিকাণ্ড হল। অনেক পরিবারের ঘরবাড়ি পুড়ে গেল। আমরা তাৎক্ষণিকভাবে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালাম। তাদের অস্থায়ী আশ্রয়, খাবার, কাপড়চোপড় এবং নতুন ঘর তৈরির জন্য অর্থ সহায়তা করলাম। এই ঘটনার পর আমি লক্ষ্য করলাম যে আমাদের বাগানের সোনালি ফুলগুলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মনে হচ্ছিল যেন তারা আনন্দে নৃত্য করছে। হাজী সাহেব একদিন আমাদের বাড়িতে এসে বললেন, রুবিনা বেটি, আল্লাহ তোমাদের উপর খুশি। তোমাদের কর্মের ফলে এই এলাকায় শান্তি এবং সমৃদ্ধি এসেছে। আমি বললাম, হাজী সাহেব, এটি আল্লাহর রহমত। আমরা শুধু তার দেওয়া দায়িত্ব পালন করছি। হাজী সাহেব বললেন, মনে রাখবে, যে পরিবার মানুষের সেবা করে, আল্লাহ তাদের উপর বিশেষ নিয়ামত দান করেন। তোমাদের এই সোনালি ফুলের বাগান সেই নিয়ামতের নিদর্শন। আমি আমার সন্তানদের এই কথা বললাম। তারা আরও উৎসাহিত হয়ে উঠল। রাফি বলল, আম্মু, আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার সারা জীবন এই কাজ চালিয়ে যাব। সুমাইজাও একই রকম প্রতিজ্ঞা করল। একদিন আমাদের বাড়িতে একটি চিঠি এলো। চিঠিটি পাঠিয়েছিল সরকারের একটি দপ্তর। তারা আমাদের এলাকায় যে উন্নতি হয়েছে সেটি নিয়ে খোঁজখবর নিতে চায়। তারা জানতে চায় যে এই পরিবর্তনের পিছনে কোনো সংস্থা বা ব্যক্তির অবদান আছে কিনা। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম। আমরা চাই না যে আমাদের গোপনীয়তা নষ্ট হোক। নাজমুল বলল, আমাদের খুব সাবধানে এই বিষয়টি সামলাতে হবে। আমরা হাজী সাহেবের সাথে পরামর্শ করলাম। তিনি বললেন, তোমরা সত্য কথা বলতে পারো, কিন্তু পূর্ণ সত্য নয়। বলতে পারো যে এলাকার মানুষেরাই একসাথে মিলে এই উন্নতি এনেছে। আমরা তার পরামর্শ অনুযায়ী সরকারি প্রতিনিধিদের জানালাম যে আমাদের এলাকার মানুষেরা সবাই মিলে একসাথে কাজ করেছে। কোনো বিশেষ সংস্থা বা ব্যক্তির এক অবদান নেই। সরকারি প্রতিনিধিরা আমাদের এলাকা দেখে খুশি হলেন। তারা বললেন, এটি একটি মডেল এলাকা। অন্যান্য এলাকায়ও এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত। তারা চলে যাওয়ার পর আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদের গোপনীয়তা রক্ষা পেয়েছে। কিন্তু এরপর থেকে আমাদের এলাকায় বিভিন্ন সংবাদমাধ্যমের মানুষজনের আনাগোনা বাড়তে লাগল। তারা এই অলৌকিক পরিবর্তনের কারণ খুঁজে বের করতে চায়। আমাদের আরও বেশি সতর্ক হতে হল। একদিন একজন সাংবাদিক আমাদের বাড়িতে এসে সেই সোনালি ফুলের বাগান দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এত সুন্দর ফুলের বাগান আমি আগে কখনো দেখিনি। এই ফুলগুলো কি প্রজাতির? আমি বললাম, আমি তেমন একটা জানি না। এগুলো এমনিতেই ফুটেছে। তিনি কয়েকটা ছবি তুলে চলে গেলেন। পরদিন স্থানীয় একটি পত্রিকায় আমাদের ফুলের বাগানের ছবি ছাপা হল। খবরের শিরোনাম ছিল, রহস্যময় সোনালি ফুলের বাগান। এতে আমাদের উদ্বেগ বাড়ল। আমি নাজমুলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের আরও সতর্ক হতে হবে। আমরা ফুলের বাগানের চারপাশে একটি ছোট বেড়া দিয়ে দিলাম যাতে অনাকাঙ্ক্ষিত মানুষের প্রবেশ কম হয়। কিন্তু পত্রিকার খবরের পর আমাদের বাড়িতে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে লাগল। অনেক মানুষ এসে সেই সোনালি ফুল দেখে যেত। আমরা ভাবলাম এটা হয়তো ভালোই, কারণ মানুষ সুন্দর জিনিস দেখে খুশি হয়। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা আমাদের চিন্তায় ফেলে দিল। একজন ধনী ব্যবসায়ী এসে আমাদের কাছে সেই সোনালি ফুলের কিছু চারা কিনতে চাইলেন। তিনি বললেন যে তিনি এই ফুল তার বাণিজ্যিক বাগানে লাগিয়ে ব্যবসা করতে চান। আমরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম।
কিন্তু তিনি বারবার এসে আমাদের বিরক্ত করতে লাগলেন। এমনকি অনেক বেশি টাকার প্রলোভনও দিলেন। একদিন রাতে আমি দেখলাম কেউ আমাদের বাগানে ঢুকে ফুলের চারা চুরি করার চেষ্টা করছে। আমি নাজমুলকে ডাকলাম। আমরা দুজনে মিলে সেই চোরকে তাড়িয়ে দিলাম। পরদিন সকালে দেখি আমাদের বাগানের কয়েকটা ফুল নষ্ট হয়ে গেছে। আমার মন খারাপ হয়ে গেল। এই ফুলগুলো শুধু সাধারণ ফুল নয়, এগুলো আমাদের পবিত্র দায়িত্বের প্রতীক। আমি হাজী সাহেবের কাছে গিয়ে সব ঘটনা বললাম। তিনি বললেন, রুবিনা বেটি, এটাই হয় যখন পবিত্র কিছুর উপর লোভী মানুষের দৃষ্টি পড়ে। তোমাদের আরও সাবধান হতে হবে। তিনি আমাদের পরামর্শ দিলেন যে আমরা যেন বাগানের নিরাপত্তা বাড়াই। আমরা রাতের বেলা পাহারার ব্যবস্থা করলাম। আমাদের পাড়ার তরুণরা স্বেচ্ছায় এই দায়িত্ব নিল। কিন্তু এরপর আরও একটি সমস্যা দেখা দিল। সেই ধনী ব্যবসায়ী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে পুলিশে নালিশ দিল। তিনি বললেন যে আমরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি কারণ আমাদের কাছে কোনো অবৈধ সম্পদ আছে। পুলিশ আমাদের বাড়িতে এসে তল্লাশি করল। কিন্তু তারা কিছুই খুঁজে পেল না। আমাদের গুপ্তধনের গোপন প্রবেশপথ তারা খুঁজে পেল না। পুলিশ চলে যাওয়ার পর আমরা বুঝলাম যে আমাদের আরও বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আপাতত আমাদের সামাজিক কাজের গতি কমিয়ে দেব যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু এই সময়ে এমন একটি ঘটনা ঘটল যা আমাদের মনোবল আরও দৃঢ় করে দিল। আমাদের এলাকার একটি বিধবা মহিলার একমাত্র ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। কিন্তু সেই মহিলার কোনো সামর্থ্য নেই। আমরা গোপনে তার চিকিৎসার পুরো ব্যবস্থা করে দিলাম। ছেলেটি সুস্থ হয়ে উঠল। সেই মহিলা আমাদের পায়ে পড়ে কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আল্লাহ তোমাদের মঙ্গল করুন। তোমরা আমার ছেলের জীবন বাঁচিয়েছ। এই ঘটনার পর আমাদের বাগানের সোনালি ফুলগুলো আগের চেয়ে আরও বেশি উজ্জ্বল হয়ে উঠল। আমি বুঝলাম যে আমরা সঠিক পথেই আছি। রাফি একদিন আমাকে বলল, আম্মু, আমি একটি পরিকল্পনা করেছি। আমি আমাদের এই সামাজিক কাজকে আরও সুসংগঠিত করতে চাই। আমি একটি এনজিও রেজিস্ট্রেশন করব যাতে আমাদের কাজ আরও স্বচ্ছ এবং কার্যকর হয়। আমি তার পরিকল্পনায় খুশি হলাম। রাফি সত্যিই পরিপক্ব হয়ে উঠেছে। সে তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সুবর্ণ সেবা ফাউন্ডেশন নামে একটি এনজিও চালু করল। এই এনজিওর মাধ্যমে আমরা আমাদের সামাজিক কাজগুলো আরও পেশাদার পদ্ধতিতে পরিচালনা করতে শুরু করলাম। আমাদের গুপ্তধনের অর্থ এই এনজিওর মাধ্যমে খরচ করা হয়, কিন্তু কেউ জানে না যে এই অর্থের উৎস কী। সুমাইয়াও এখন স্কুলে পড়ার পাশাপাশি আমাদের এনজিওর কাজে সাহায্য করে। সে বিশেষ করে শিশুদের শিক্ষা এবং পুষ্টির বিষয়ে কাজ করে। একদিন আমি লক্ষ্য করলাম যে আমাদের বাড়ির পাশের একটি পুরনো গাছে অদ্ভুত একটি পাখির বাসা তৈরি হয়েছে। সেই পাখিটি দেখতে খুবই সুন্দর এবং তার গলার স্বর অত্যন্ত মধুর। পাখিটি প্রতিদিন সকালে আমাদের সোনালি ফুলের বাগানে এসে বসে থাকে। রশিদ চাচা বললেন, রুবিনা বেটি, এই পাখিটি একটি শুভ লক্ষণ। যে বাড়িতে এই ধরনের পাখি বাসা বাঁধে সেই বাড়িতে সুখশান্তি থাকে। সত্যিই আমাদের পরিবারে এখন অনেক শান্তি। আমাদের সন্তানেরা সুস্বাস্থ্যের অধিকারী, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, আর সবচেয়ে বড় কথা হল আমরা মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি। আমাদের এনজিওর কাজ এখন বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে গেছে। আমরা শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় হল যে আমরা এখনও আমাদের পূর্বপুরুষদের আমানত রক্ষা করতে পেরেছি। আমাদের গুপ্তধনের কথা আজও কেউ জানে না। আমরা সেই ধনসম্পদ শুধুমাত্র মানুষের কল্যাণেই ব্যয় করেছি। একদিন আমি আমাদের সেই গুপ্ত গুহায় গিয়ে দেখি যে সেখানে আমাদের পূর্বপুরুষদের ছবির পাশে নতুন কিছু লেখা ফুটে উঠেছে। সেখানে লেখা, তোমরা আমাদের গর্বিত করেছ। তোমাদের সৎকর্মের ফলে এই পবিত্র স্থান আরও পবিত্র হয়ে উঠেছে। আমি এই লেখা দেখে আবেগে ভেঙে পড়লাম। আমার মনে হল যেন আমাদের পূর্বপুরুষেরা আমাদের আশীর্বাদ করছেন। নাজমুল যখন এই কথা শুনল তার চোখেও পানি এসে গেল। সে বলল, রুবিনা, আমরা সত্যিই ধন্য। আল্লাহ আমাদের এত বড় একটি দায়িত্ব দিয়েছেন আর আমরা সেটা পালন করতে পেরেছি। আমাদের সন্তানেরা এই কথা শুনে আরও অনুপ্রাণিত হল। রাফি বলল, আম্মু, আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার সন্তানদেরও এই শিক্ষা দেব। এই পবিত্র দায়িত্ব প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকবে। সুমাইয়াও একই রকম প্রতিজ্ঞা করল। সে বলল, আম্মু, আমি বুঝতে পেরেছি যে আসল সুখ হল অন্যের সেবা করা। আমি সারা জীবন এই কাজ করে যাব। আজ যখন আমি আমাদের জীবনের দিকে ফিরে তাকাই, তখন আমার মনে হয় যে আমরা সত্যিই ভাগ্যবান।
আমাদের একটি সাধারণ পারিবারিক জীবন থেকে শুরু করে আজ আমরা হাজার হাজার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছি। আমাদের সেই রহস্যময় সোনালি ফুলের বাগান এখন আমাদের এলাকার একটি প্রতীক হয়ে উঠেছে। মানুষ এই বাগান দেখে বলে যে এখানে বিশেষ কিছু আছে, কিন্তু তারা জানে না যে এই বিশেষ কিছু আসলে আমাদের ভালোবাসা এবং সেবার মনোভাব। আমি প্রতিদিন সকালে সেই বাগানে গিয়ে আমাদের পূর্বপুরুষদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের এত বড় একটি সুযোগ দিয়েছেন মানুষের সেবা করার। আর আমাদের পরিবারের সবাই এখন জানি যে আসল সম্পদ হল মানুষের দোয়া এবং ভালোবাসা। যে সোনারূপা আমাদের গুপ্ত গুহায় রাখা আছে সেগুলো শুধুমাত্র মাধ্যম। আসল উদ্দেশ্য হল সেই সম্পদ দিয়ে মানুষের কল্যাণ করা। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববেন যে এটি কোনো রূপকথার গল্প, কিন্তু আমি বলবো যে প্রতিটি পরিবারের মধ্যেই এই ধরনের সম্ভাবনা লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর ইচ্ছাশক্তি এবং মানসিকতা। আমাদের পরিবারের এই যাত্রা আজও চলমান। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে, নতুন নতুন সুযোগ আসে মানুষের সেবা করার। আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করি এবং সুযোগের সদ্ব্যবহার করি। আমার এই গল্প শুনে যদি কেউ অনুপ্রাণিত হয়ে নিজের পরিবার এবং সমাজের জন্য কিছু করতে চায়, তাহলে আমার গল্প বলার উদ্দেশ্য সার্থক হবে। কারণ আমি বিশ্বাস করি যে প্রতিটি মানুষের মধ্যেই অন্যের সেবা করার ক্ষমতা আছে। প্রয়োজন শুধু সেই ক্ষমতাকে জাগ্রত করার। আর আমাদের সেই সোনালি ফুলের বাগান, সেটি এখনও প্রতিদিন আরও সুন্দর হয়ে উঠছে। প্রতিদিন নতুন ফুল ফুটছে। আর প্রতিটি ফুল আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কাজ এখনও শেষ হয়নি। এভাবেই আমাদের পরিবারের রহস্যময় যাত্রা অব্যাহত থাকবে। আমরা জানি যে এই দায়িত্ব আমাদের সন্তানেরা, তাদের সন্তানেরা এবং তার পরের প্রজন্ম পালন করবে। এই যে ধান কাটার মৌসুমে রাফি আমাকে যে কথা বলেছিল, সেই কথার মধ্যেই হয়তো লুকিয়ে ছিল আমাদের এই মহান দায়িত্বের ইঙ্গিত। আজ আমি বুঝতে পারি যে প্রকৃত ভালোবাসা হল সেবা করা। আর প্রকৃত সম্পদ হল মানুষের হৃদয় জয় করা। আমাদের পরিবার এই দুটো সম্পদেই সমৃদ্ধ। আর এটাই আমাদের গর্বের বিষয়। রহস্যময় পারিবারিক গল্প। ধান কাটার মৌসুমে ছেলে আমাকে বলল, এই সোনালি ধানের মতোই তুমি আমার জীবনের ফসল, আমি তোমাকে ভালোবাসি। আশ্বিন মাসে ধান কাটার সময় সকাল সকাল খেতে গেলাম ছেলের সাথে। সোনালি ধানের মাঝে দাঁড়িয়ে কাস্তে হাতে ধান কাটছি। ছেলে আমার পাশেই কাজ করছে। হঠাৎ সে কাজ বন্ধ করে আমার দিকে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সে বলল, মা, এই ধানের মাঝে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা সোনার মূর্তি। আমি হেসে বললাম, কাজ কর, বকবক করিস না। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, এই ধান যেমন আমাদের জীবনের খাদ্য, তুমিও তেমনি আমার জীবনের সব। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। এই গ্রামে আমরা রাজার মতো বাস করব। ধানের শীষে বাতাসের সাথে আমার শাড়ি উঠতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুবিনা খাতুন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম নাজমুল হাসান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর সুমাইয়া। রাফি ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমাইয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের গল্পটি শুরু হয়েছিল সেই রহস্যময় সকালে। রাফি যখন আমার পাশে দাঁড়িয়ে এমন অদ্ভুত কথা বলেছিল, তখন আমি বুঝিনি যে এটি একটি বিশাল রহস্যের সূচনা মাত্র। ধানক্ষেতে সেই সকালের পর থেকেই আমাদের পরিবারে একের পর এক ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে আমি ভেবেছিলাম রাফি হয়তো অতিরিক্ত পড়াশোনার চাপে পাগল হয়ে গেছে। কিন্তু পরের দিন সকালে উঠে দেখি আমাদের বাড়ির সামনের বাগানে একটি অদ্ভুত সোনালি ফুল ফুটে আছে। এমন ফুল আমি জীবনে কখনো দেখিনি। ফুলটি দেখতে ঠিক যেন একটি ছোট সূর্যের মতো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ফুলটির পাপড়িগুলো আলো ছড়াচ্ছিল। আমি রাফিকে ডেকে দেখালাম। সে দেখেই বলল, মা, এটি আমাদের বাড়িতে কেন ফুটল? আমি বললাম, আমি তো জানি না। তখন রাফি একটি অদ্ভুত কথা বলল, মা, গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমাদের বাড়িতে একটি জাদুকরি ফুল ফুটবে। আর সেই ফুল আমাদের পরিবারে একটি বিশেষ ক্ষমতা নিয়ে আসবে। আমি তো অবাক। রাফির কথা শুনে আমার গা শিউরে উঠল। কিন্তু আরও আশ্চর্যের কথা পরে জানতে পারলাম। আমার ছোট মেয়ে সুমাইজা সকালে উঠে বলল,
আম্মু, আমি গতকাল রাতে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আমাদের বাড়িতে একটা সোনালি ফুল ফুটেছে, আর সেই ফুলের কারণে আমাদের পরিবারে অনেক পরিবর্তন হবে। একই স্বপ্ন দুই ভাইবোনের দেখা। এটা কি করে সম্ভব? আমি আমার স্বামী নাজমুলের সাথে এই বিষয়ে কথা বললাম। সে প্রথমে হাসি দিয়ে বলল, এসব কুসংস্কার, কাকতালীয় ব্যাপার। কিন্তু যখন সে নিজেও সেই ফুলটি দেখল, তার মুখ থেকে আর কোনো কথা বের হল না। ফুলটির পাশে দাঁড়ালে একটা অদ্ভুত অনুভূতি হতো। মনে হতো যেন কেউ আমাদের মনের কথা পড়তে পারছে। আর সবচেয়ে বিচিত্র ব্যাপার হল, আমরা প্রত্যেকে যখন ফুলটির কাছে যেতাম, তখন আমাদের মনে একই ধরনের চিন্তা আসত। মনে হতো যেন আমাদের পরিবারে কিছু একটা ঘটতে চলেছে। তৃতীয় দিন সকালে আমি দেখি আমাদের প্রতিবেশী রশিদ চাচা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে দেখে বললেন, রুবিনা বেটি, তোমাদের বাগানের এই ফুলটা কি? আমি বললাম, আমিও জানি না, হঠাৎ করে ফুটে গেছে। রশিদ চাচা গভীর চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, আমার দাদুর কাছে শুনেছিলাম, এই ধরনের ফুল শুধুমাত্র সেই পরিবারেই ফোটে যে পরিবার কোনো না কোনো গুপ্তধনের রক্ষক। গুপ্তধনের রক্ষক? এই কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমাদের পরিবারের সাথে গুপ্তধনের কি সম্পর্ক হতে পারে? আমরা তো সাধারণ একটি মধ্যবিত্ত পরিবার। নাজমুল একটি সরকারি অফিসে চাকরি করে, আমি গৃহিণী। আমাদের কোনো পৈতৃক সম্পত্তিও নেই যা গুপ্তধনের সাথে জড়িত হতে পারে। কিন্তু রশিদ চাচার কথা শুনে আমার মনে একটা সন্দেহ জাগল। আমার শ্বশুর বাড়ি থেকে বিয়ের সময় একটা পুরনো ট্রাঙ্ক নিয়ে এসেছিলাম। সেই ট্রাঙ্কে নাজমুলের দাদার কিছু পুরনো কাগজপত্র ছিল। আমি কখনো সেগুলো ভালো করে দেখিনি। হয়তো সেই কাগজপত্রের মধ্যেই কোনো সূত্র লুকিয়ে আছে। সেই বিকালে আমি নাজমুলের সাথে সেই পুরনো ট্রাঙ্কটা খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। ট্রাঙ্কটা বহুদিন খোলা হয়নি বলে তালা জমে গিয়েছিল। অনেক কষ্ট করে খুলতে হলো। ভিতরে দেখি অনেকগুলো হলুদ হয়ে যাওয়া কাগজ, কিছু পুরনো ছবি, আর একটা ছোট কাপড়ে মোড়ানো বাঁধন। কাগজগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। সেগুলো ছিল নাজমুলের পরদাদার লেখা। একটা কাগজে লেখা ছিল, আমাদের পরিবারের উপর একটি বিশেষ দায়িত্ব অর্পিত হয়েছে। আমাদের বাড়ির নিচে একটি প্রাচীন গুহা আছে, যেখানে আমাদের পূর্বপুরুষেরা একটি অমূল্য সম্পদ লুকিয়ে রেখেছেন। কিন্তু সেই সম্পদ শুধুমাত্র তখনই বের করা যাবে যখন আমাদের পরিবারে একটি বিশেষ চিহ্ন প্রকাশ পাবে। বিশেষ চিহ্ন? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। নিশ্চয়ই সেই সোনালি ফুলটাই সেই বিশেষ চিহ্ন। আমি আরও পড়লাম। পরের পাতায় লেখা ছিল, যখন বাড়ির সামনে সোনালি আলোর ফুল ফুটবে, তখন বুঝতে হবে যে সময় এসেছে। কিন্তু সাবধান, এই সম্পদের পিছনে অনেকেই লোভী দৃষ্টি রাখবে। আমি নাজমুলকে সব কাগজ দেখালাম। সে প্রথমে বিশ্বাস করতে চাচ্ছিল না। কিন্তু যখন সে তার দাদার হাতের লেখা দেখল, তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, রুবিনা, এসব তো আমি জানতামই না। আমার বাবাও কখনো এ বিষয়ে কিছু বলেননি। কাপড়ে মোড়ানো বাঁধনটা খুলে দেখি একটা প্রাচীন মানচিত্র। সেই মানচিত্রে আমাদের বাড়ির ছবি আঁকা, আর একটা গোপন পথ দেখানো হয়েছে যা রান্নাঘরের নিচে দিয়ে একটা গুহায় গেছে। মানচিত্রের শেষে লেখা ছিল, যখন চাঁদের আলো সোনালি ফুলের সাথে মিশবে, তখনই গুহার প্রবেশদ্বার খুলবে। সেই রাতে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। পূর্ণিমার রাত ছিল। চাঁদের রূপালি আলো সেই সোনালি ফুলের উপর পড়তেই অদ্ভুত একটা ঘটনা ঘটল। ফুলটি আরও উজ্জ্বল হয়ে উঠল, আর তার আলো রান্নাঘরের দিকে প্রবাহিত হতে লাগল। আমরা সবাই রান্নাঘরে গিয়ে দেখি মেঝের একটা অংশে একটা ছোট দরজার মতো চিহ্ন তৈরি হয়েছে। নাজমুল সেই জায়গা চাপ দিতেই একটা গোপন দরজা খুলে গেল। সেখান থেকে নিচের দিকে যাওয়ার একটা সিঁড়ি দেখা যাচ্ছিল। আমরা সবাই টর্চ নিয়ে সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। প্রায় 50টা ধাপ নামার পর একটা বিশাল গুহায় পৌঁছলাম। গুহার ভিতরে অনেকগুলো প্রাচীন কলস, মূর্তি আর স্বর্ণের গহনা রাখা ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের জিনিসটা ছিল গুহার মাঝখানে রাখা একটা প্রাচীন বই। সেই বইটা খুলে দেখি এতে আমাদের পরিবারের পূর্ণ ইতিহাস লেখা আছে। আমাদের পূর্বপুরুষেরা একসময় এই অঞ্চলের রাজার বিশ্বস্ত সেনাপতি ছিলেন। রাজ্যে যখন বিদেশী আক্রমণকারীরা আক্রমণ করেছিল, তখন রাজার নির্দেশে তারা রাজকীয় ধনসম্পদ নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছিলেন। আর সেই দায়িত্ব পরবর্তী প্রজন্মের উপর ছেড়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু বইয়ের শেষ পাতায় একটা সতর্কবাণী লেখা ছিল, এই সম্পদ শুধুমাত্র জরুরি প্রয়োজনেই ব্যবহার করতে হবে। লোভের বশবর্তী হয়ে যদি কেউ এই সম্পদের অপব্যবহার করে, তাহলে পরিবারে অভিশাপ নেমে আসবে। আমরা যখন গুহা থেকে উপরে উঠে এলাম, তখন সকাল হয়ে গিয়েছিল।
আমাদের মন খুশিতে ভরে উঠেছিল, কিন্তু একই সাথে দুশ্চিন্তাও ছিল। এই সম্পদের কথা কি আমাদের কারো কাছে বলা উচিত, নাকি গোপন রাখা উচিত? নাজমুল বলল, রুবিনা, আমাদের এই বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে। এই সম্পদের কথা যদি বাইরে চলে যায়, তাহলে আমাদের পরিবারে বিপদ নেমে আসতে পারে। কিন্তু আমাদের সন্তানেরা এই রহস্য জানার পর অনেক উৎসাহিত হয়ে উঠেছিল। রাফি বলল, আম্মু, এই সম্পদ দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারি। দরিদ্র মানুষদের সাহায্য করতে পারি। সুমাইয়াও একই রকম উৎসাহ দেখাচ্ছিল। কিন্তু পরের দিন থেকেই আমাদের আশেপাশে কিছু অচেনা মানুষের আনাগোনা দেখতে পেলাম। তারা আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করত আর বিশেষ করে সেই সোনালি ফুলটার দিকে তাকিয়ে থাকত। একদিন এক অচেনা লোক আমার কাছে এসে সেই ফুলটি কিনতে চাইল। আমি না বলে দিলাম। রশিদ চাচা একদিন আমাকে সতর্ক করে দিয়ে বললেন, রুবিনা বেটি, আমার মনে হচ্ছে এই এলাকায় কিছু অসাধু লোক এসেছে। তোমাদের খুব সাবধান থাকতে হবে। সেই রাতে আমাদের বাড়িতে চুরির চেষ্টা হল। কিন্তু নাজমুল জেগে থাকায় চোরেরা পালিয়ে গেল। আমরা বুঝে গেলাম যে আমাদের গোপনীয়তা হয়তো কোথাও থেকে ফাঁস হয়ে গেছে। পরের দিন আমরা পুলিশে অভিযোগ করলাম। কিন্তু পুলিশ অফিসার এসে যখন আমাদের বাড়ি দেখলেন, তখন তিনিও সেই সোনালি ফুলটির প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখালেন। এতে আমাদের আরও সন্দেহ বাড়ল। আমি নাজমুলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই বিষয়টি অন্য কোথাও নিয়ে যেতে হবে। আমরা আমাদের গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হাজী সাহেবের কাছে গেলাম। তিনি আমাদের পুরো ঘটনা শুনে বললেন, এই ধরনের প্রাচীন সম্পদের সাথে অনেক রহস্য জড়িত থাকে। তোমাদের অবশ্যই এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। হাজী সাহেব আমাদের পরামর্শ দিলেন যে আমরা যেন এই সম্পদ দিয়ে সমাজের কল্যাণে কাজ করি। তিনি বললেন, আল্লাহ তোমাদের এই দায়িত্ব দিয়েছেন। এটি তোমাদের পরীক্ষাও হতে পারে। আমরা হাজী সাহেবের পরামর্শ অনুযায়ী গোপনে আমাদের এলাকার গরিব মানুষদের সাহায্য করা শুরু করলাম। যেসব পরিবারের চিকিৎসার টাকা নেই, সেসব পরিবারকে সাহায্য করলাম। গরিব ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দিতে শুরু করলাম। কিন্তু আমাদের এই সৎকর্মের খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখন আরও বেশি লোভী মানুষের দৃষ্টি আমাদের উপর পড়ল। একদিন কয়েকজন বাইরের লোক এসে আমাদের বাড়িতে জোর করে ঢুকতে চাইল। কিন্তু আমাদের পাড়ার মানুষেরা একসাথে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। রশিদ চাচা বললেন, রুবিনা বেটি, তোমাদের এই সৎকর্মের কারণে আমাদের এলাকার সবাই তোমাদের পাশে আছে। কিন্তু তোমাদের আরও সাবধান হতে হবে। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমাদের পূর্বপুরুষেরা আমার সাথে কথা বলছেন। তারা বলছেন, তোমরা সঠিক পথে আছো। এই সম্পদ দিয়ে মানুষের কল্যাণ কর। কিন্তু মনে রাখবে, এই সম্পদ অসীম নয়। বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। আমি জেগে উঠে নাজমুলকে স্বপনের কথা বললাম। সে বলল, রুবিনা, আমার মনে হয় আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটি গোপন ট্রাস্ট তৈরি করব। সেই ট্রাস্টের মাধ্যমে আমরা নিয়মিত সমাজসেবার কাজ করব। আমাদের সন্তানেরাও এই কাজে অংশগ্রহণ করবে, যাতে পরবর্তী প্রজন্ম এই দায়িত্ব পালন করতে পারে। রাফি আর সুমাইয়া দুজনেই এই পরিকল্পনায় খুব উৎসাহিত হল। রাফি বলল, আম্মু, আমি আমার পড়াশোনা শেষ করে এই কাজে পুরোপুরি মনোযোগ দেব। সুমাইয়াও বলল, আম্মু, আমিও বড় হয়ে এই কাজ করব। কয়েক মাস পর আমাদের এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন এল। অনেক গরিব পরিবারের অবস্থার উন্নতি হল। স্কুলে ঝরে পড়া অনেক ছেলেমেয়ে আবার পড়াশোনায় ফিরে এল। একটি ছোট হাসপাতাল তৈরি হল, যেখানে গরিব মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। কিন্তু এই সব কিছুর পিছনে আমাদের পরিবারের অবদানের কথা কেউ জানে না। আমরা সবসময় গোপনে কাজ করে যাচ্ছি। একদিন এমন একটি ঘটনা ঘটল যা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিল। আমাদের এলাকায় একটি বড় প্রাকৃতিক দুর্যোগ হল। ভয়ঙ্কর বন্যায় অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেল। সরকারি সাহায্য আসতে দেরি হচ্ছিল। মানুষ খাবার আর পানির জন্য হাহাকার করছিল। সেই সময় আমরা আমাদের গুপ্তধন থেকে একটি বড় অংশ ব্যয় করে তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রম শুরু করলাম। আমরা বেশ কয়েকটি এনজিওর মাধ্যমে কাজ করলাম, যাতে আমাদের পরিচয় গোপন থাকে। হাজার হাজার মানুষকে খাবার, পানি, ওষুধ আর আশ্রয়ের ব্যবস্থা করলাম। এই ঘটনার পর সেই রহস্যময় সোনালি ফুলটিতে একটি অদ্ভুত পরিবর্তন দেখা গেল। ফুলটি আরও উজ্জ্বল হয়ে উঠল এবং এর পাশে আরও কয়েকটি ছোট কুঁড়ি বের হল। আমি বুঝলাম যে আমাদের সৎকর্মের ফলেই এই পরিবর্তন হচ্ছে। রাফি একদিন আমাকে বলল, আম্মু, আমি বুঝতে পারছি যে আমাদের এই দায়িত্ব শুধু একটি গোপন সম্পদ পাহারা দেওয়ার জন্য নয়। এটি মানুষের সেবা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আমার মনে হল রাফি সত্যিই পরিপক্ব হয়ে উঠেছে।
আমি তাকে বললাম, হ্যাঁ বেটা, তুমি ঠিকই বুঝেছ। আমাদের এই সম্পদ শুধু আমাদের জন্য নয়, সবার জন্য। কিন্তু এরই মধ্যে আমাদের পরিবারে একটি নতুন সমস্যা দেখা দিল। সুমাইয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বললেন যে তার একটি বিরল রোগ হয়েছে যার চিকিৎসা খুবই ব্যয়বহুল। আমরা আমাদের গুপ্তধন থেকে তার চিকিৎসার জন্য অর্থ ব্যয় করার কথা ভাবলাম। কিন্তু সেই রাতে আমি আবার একটি স্বপ্ন দেখলাম। আমাদের পূর্বপুরুষেরা আমাকে বললেন, মনে রাখো, এই সম্পদ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করলে এর শক্তি কমে যাবে। কিন্তু যদি তুমি অন্য পথ খুঁজে বের কর, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আমি জেগে উঠে গভীর চিন্তায় পড়লাম। পরদিন সকালে আমি হাজী সাহেবের কাছে গিয়ে সব কথা বললাম। তিনি বললেন, রুবিনা বেটি, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। তুমি যদি সৎপথে থাকো তাহলে তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। আমি আমাদের এলাকার মানুষদের কাছে সুমাইয়ার চিকিৎসার জন্য সাহায্য চাইলাম। আশ্চর্যের বিষয় হল, যেসব পরিবারকে আমরা গোপনে সাহায্য করেছিলাম তারা সবাই এগিয়ে এল। কয়েকদিনের মধ্যেই সুমাইয়ার চিকিৎসার পুরো অর্থের ব্যবস্থা হয়ে গেল। সুমাইয়ার চিকিৎসা শুরু হল। আর সেই সাথে আমাদের বাগানের সোনালি ফুলটি আরও বেশি প্রস্ফুটিত হয়ে উঠল। এবার এর পাশে 5টি ছোট ফুল ফুটল। 3 মাস পর সুমাইয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। ডাক্তাররা বললেন যে এটি একটি অলৌকিক ঘটনা। কিন্তু আমি জানি যে এটি আল্লাহর রহমত এবং আমাদের সৎকর্মের ফল। এই ঘটনার পর আমাদের পরিবারের সবার মনে একটি নতুন শক্তি এল। আমরা আরও বেশি উৎসাহের সাথে সমাজসেবার কাজে লেগে গেলাম। রাফি তার পড়াশোনার পাশাপাশি এলাকার গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে পড়ানো শুরু করল। একদিন আমাদের বাড়িতে একজন বিদেশি পর্যটক এলেন। তিনি প্রাচীন ইতিহাসের একজন গবেষক। তিনি আমাদের বাগানের সোনালি ফুল দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এই ধরনের ফুল আমি শুধুমাত্র প্রাচীন পুস্তকে দেখেছি। এটি একটি অত্যন্ত বিরল প্রজাতি। আমরা তাকে ফুলের বিশেষত্ব সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, প্রাচীন গ্রন্থ অনুযায়ী এই ফুল শুধুমাত্র সেই স্থানেই ফোটে যেখানে কোনো পবিত্র সম্পদ লুকিয়ে রাখা আছে। আর এই ফুলের উজ্জ্বলতা সেই সম্পদের ব্যবহারের উপর নির্ভর করে। তিনি আরও বললেন, যদি এই সম্পদ সৎকাজে ব্যবহৃত হয় তাহলে ফুলটি আরও উজ্জ্বল হতে থাকবে। কিন্তু যদি অন্যায় কাজে ব্যবহৃত হয় তাহলে ফুলটি নিভে যাবে। এই কথা শুনে আমরা নিশ্চিত হলাম যে আমরা সঠিক পথেই আছি। আমাদের ফুলটি দিন দিন আরও উজ্জ্বল হয়ে উঠছে। সেই বিদেশি গবেষক আমাদের কাছে একটি প্রস্তাব নিয়ে এলেন। তিনি বললেন, আপনারা যদি চান, আমি আপনাদের এই ফুল এবং এর ইতিহাস নিয়ে একটি গবেষণা প্রকাশ করতে পারি। এতে আপনাদের আন্তর্জাতিক পরিচিতি হবে। কিন্তু আমরা সবাই একমত হয়ে তার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আমরা চাই না যে আমাদের গোপনীয়তা নষ্ট হোক। আমাদের কাজ হল নিঃশব্দে মানুষের সেবা করে যাওয়া। গবেষক সাহেব আমাদের সিদ্ধান্ত শুনে মুগ্ধ হলেন। তিনি বললেন, আপনারা সত্যিকারের মহান মানুষ। আপনারা বুঝতে পেরেছেন যে আসল সম্পদ হল মানুষের ভালোবাসা এবং দোয়া। সেই গবেষক সাহেব চলে যাওয়ার আগে আমাদের একটি বিশেষ উপদেশ দিলেন। তিনি বললেন, এই ধরনের পবিত্র দায়িত্ব প্রজন্ম থেকে প্রজন্মে চালিয়ে যেতে হয়। আপনাদের সন্তানেরা যেন এই শিক্ষা পায় যে সম্পদ শুধুমাত্র সঞ্চয় করার জন্য নয়, বরং মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য। আমরা তার কথা মনে রেখে আমাদের সন্তানদের এই বিষয়ে আরও বেশি শিক্ষা দিতে শুরু করলাম। রাফি এবং সুমাইয়া দুজনেই এই দায়িত্ব পালনে অত্যন্ত আগ্রহী হয়ে উঠল। বছর খানেক পর আমাদের এলাকায় একটি বড় পরিবর্তন দেখা গেল। যে এলাকাটি একসময় দরিদ্রতা এবং অশিক্ষায় পিছিয়ে ছিল, সেই এলাকা এখন একটি মডেল এলাকা হয়ে উঠেছে। এখানে শিক্ষার হার বেড়েছে, স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে এবং দারিদ্র্য অনেকাংশে কমেছে। কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। আমরা বুঝতে পেরেছি যে এই দায়িত্ব আজীবনের। আর সেই সাথে আমরা এটাও বুঝেছি যে আসল সম্পদ হল মানুষের মন জয় করা, তাদের ভালোবাসা অর্জন করা। এখন আমাদের বাগানে সেই সোনালি ফুলটি একটি বিশাল গাছে পরিণত হয়েছে। সেই গাছে অসংখ্য সোনালি ফুল ফুটে থাকে। আর প্রতিটি ফুল আমাদের এক একটি সৎকর্মের প্রতীক। রাফি এখন তার পড়াশোনা শেষ করে আমাদের সামাজিক কাজে পুরোপুরি যুক্ত হয়েছে। সে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে যেখানে গরিব ছেলেমেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। সুমাইয়াও তার মতো করে ছোট ছোট সামাজিক কাজে অংশগ্রহণ করে। আমি এখন বুঝতে পারি যে আমাদের পূর্বপুরুষেরা শুধু একটি গুপ্তধন রেখে যাননি, তারা আমাদের একটি মহান শিক্ষা দিয়ে গেছেন। তারা শিখিয়ে গেছেন যে প্রকৃত সম্পদ হল মানুষের সেবা করার মানসিকতা। আজ যখন আমি আমাদের বাগানের সেই সোনালি ফুলের গাছটির দিকে তাকাই, তখন আমার মন গর্বে ভরে ওঠে।
এই গাছটি শুধু একটি গাছ নয়, এটি আমাদের পরিবারের ভালো কাজের সাক্ষী। প্রতিটি ফুল আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সঠিক পথে আছি। নাজমুল এখন আমাদের সামাজিক কাজের সাথে সাথে একটি স্বেচ্ছাসেবক সংস্থাও চালু করেছে। এই সংস্থার মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে সেবার কাজে যুক্ত করতে পারছি। আর আমি এখন আমাদের এলাকার মহিলাদের সংগঠিত করে তাদের স্বাবলম্বী করে তোলার কাজ করছি। আমরা নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করছি যাতে মহিলারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এই যে আমাদের গল্পের শুরুতে রাফি আমাকে যেসব কথা বলেছিল ধান খেতে, সেগুলো এখন আর আমার কানে অদ্ভুত লাগে না। আমি বুঝতে পারি যে তখন তার মনে হয়তো এই মহৎ দায়িত্বের অনুভূতি কাজ করছিল। সে হয়তো আমাকে বলতে চেয়েছিল যে আমাদের পরিবারে একটি বিশেষ মিশন আছে। আজ আমাদের পরিবার একসাথে মিলে সেই মিশন পূরণ করে চলেছে। আমরা জানি যে এই কাজ কখনো শেষ হবে না। এটি চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। আর সেই রহস্যময় সোনালি ফুলটি, সেটি এখন আমাদের বাড়ির সামনে একটি বিশাল বাগানে পরিণত হয়েছে। প্রতিদিন বহু মানুষ এসে এই বাগানের সৌন্দর্য দেখে যায়। কিন্তু তারা জানে না যে এই ফুলগুলো আসলে আমাদের সৎকর্মের ফসল।